আজ আপনি শুনবেন অদৃশ বর্ধনের কাহিনী কাঞ্চনপুর রহস্য। অন্নপূর্ণার ভূমিকায় মৌ, রেবার চরিত্রে শিখা, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আমার মতে হত্যা সম্বন্ধে জনসাধারণের মনে প্রায়ই কোনো না কোনো ভুল ধারণা দেখা যায়, যা নিতান্তই মন গড়া অথবা কল্পনাপ্রবণ। যেমন সেই সামন্ত ঘটিত কাণ্ডটা ধরা যাক। 17 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা, কিন্তু এখনো সে ঘটনা প্রত্যেকের কাছে যেন এই কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা। এখনো সাধারণ মানুষ সেই কাহিনী গভীর আগ্রহের সাথে আলোচনা করে। তবুও যে কোনো দিক থেকে যদি বিচার করা যায়, তাহলে কোনোভাবেই এটাকে প্রথম শ্রেণীর হত্যার পর্যায়ে ফেলা যায় না। ব্যাপারটা ছিল, ইন্ডিয়ান কেমিক্যাল কোম্পানির মালিক মিস্টার কে.ডি. সামন্ত জীবন সঙ্গিনী রূপে পেয়েছিলেন একজন অতি খিটখিটে এবং বদমেজাজি মহিলাকে। কাজেই তার মনের যে গভীর অনুরাগ স্ত্রীর পাওনা ছিল, সেই অনুরাগের সবটুকুই তিনি দিলেন তার সুন্দরী টাইপিস্ট মিস সান্যালকে। আর তারপর তিনি মিসেস সামন্তকে বিষ দিয়ে হত্যা করলেন এবং দেহটাকে টুকরো টুকরো করে কেটে কয়লার গাদার নিচে পুঁতে দিলেন। সাধারণ হলেও এই অবধি ব্যাপারটা করলেন তিনি সুন্দরভাবে, কিন্তু এরপর মূর্খ মিস্টার সামন্ত আর কুটোটি না নেড়ে চুপচাপ যদি বসে থাকতেন, তাহলে সুখেই সারাটা জীবন কাটিয়ে ইহলোক ত্যাগ করতে পারতেন। কিন্তু ঠিক কী কারণে যে তিনি নির্বোধের মতো বাড়ি থেকে উধাও হলেন এবং প্রেমিকার সঙ্গে ছদ্মবেশে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা করলেন, তাহা ঈশ্বরই জানেন। এই কাজটা যদি তিনি না করতেন, তাহলে আমি কোনো রকম দ্বিধা ছাড়াই এই হত্যাটিকে অতুলনীয় আখ্যা না দিলে ভুল করতাম। পরিণামে কি হলো? বেতারের সুযোগ নিয়ে ভারতীয় পুলিশ তাকে জাহাজেই গ্রেপ্তার করল। এই হত্যা ঘটিত বিষয়ে এই শেষের ঘটনাটুকুই হলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কিন্তু জনসাধারণ এখনো পর্যন্ত এই অপ্রাসঙ্গিকটুকু নিয়েই মাতামাতি করে। একজন বিখ্যাত চিত্র সমালোচক বা আর্ট ক্রিটিক যখন কোনো চিত্র বা পেইন্টিং সম্বন্ধে একটি প্রথম শ্রেণীর বা উন্নত গুণমানের সমালোচনা করেন, তখন সেটা খুব কম লোকে পড়ে। কিন্তু যেই কোনো সবজান্তা সংবাদদাতা খবর দেয় যে চিত্রশিল্পী ক্যানভাস সাজানোর সময় শেক্সপিয়ারের সনেট আবৃত্তি করেছিলেন, অথবা খাওয়া দাওয়া এইসব ভুলে বিখ্যাত সব পেন্টিংগুলো করেন, তখনই সমস্ত জগৎ এক কথায় স্বীকার করে যে তিনি একজন বড় মাপের শিল্পী বটে। যা কিছু অপ্রয়োজনীয় জিনিস তা আর কিছু করতে না পারলেও আসল সত্যটুকুকে চিরকালই অস্পষ্ট করে তোলে। মানুষ যদি মিথ্যের পেছনেই ছুটে বেড়ায়, তাহলে তো সত্য অবহেলিত হবেই। সুতরাং বোধ বুদ্ধিহীন মিস্টার সামন্তর জটিল কার্যকলাপ যখন সংবাদপত্র প্রায় ভরিয়ে রেখেছে, সেই সময় বেশি আশ্চর্যপূর্ণ আলিপুর হত্যা রহস্যকে স্থান দেওয়া হলো কাগজে দৃষ্টির আড়ালে ক্ষুদ্র এক কোণে। বাস্তবিকভাবেই খুঁটিনাটি তথ্যগুলো থেকে এমনভাবে আমাদের আড়াল করে রাখা হয়েছিল যে কারো স্মৃতিতে তা গেঁথে নেই। ঘটনাটা ছিল, আলিপুরের ছোটখাটো একটি ফ্ল্যাটের দোতলায় একজন যুবক একটি অভিনেত্রীর সঙ্গে কথা বলছে।
অভিনেত্রীর বয়স যতদূর আমার মনে পড়ছে 30 কি 40-এর মধ্যে হবে এবং বিগত যৌবনা হওয়ার পরিণামস্বরূপ ইন্ডাস্ট্রি জগতেও তার খ্যাতি মুছে গেছে অনেক দিন। কথাবার্তার মাঝখানে হঠাৎ শোনা গেল একটা ফায়ারিংয়ের শব্দ, খুব কাছ থেকেই। যুবকটি ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে ছিটকে নেমে এলো নিচে এবং নিজের বাড়ির সদর দরজায় দেখতে পেল একটি মানুষের মৃতদেহ। তার নিজের বাবা, তার বুকে গুলি লেগেছে। উল্লেখযোগ্য ঘটনা হলো এই যে বাবাটিও একসময় অভিনেতা ছিলেন এবং ওপরতলার অভিনেত্রীটি তার পুরনো বান্ধবী ছিলেন। কিন্তু তার পরেই আসছে হত্যার অভিনব এবং আশ্চর্য অংশটুকু। মৃতের পাশে অথবা মৃতের হাতে কিংবা মৃতের কোটের পকেটে, আমার ঠিক মনে পড়ছে না, কোনোখানে ভারী তারের তৈরি একটি অস্ত্র পাওয়া গেল। ভয়ঙ্কর এবং অত্যন্ত সাংঘাতিক এক মারণাস্ত্র। নিখুঁত নৈপুণ্যতার সাথে অতি অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে সেই বিচিত্র অস্ত্রটি। তখন রাত্রি, কিন্তু প্রতিপদের শুভ্র চাঁদের আলোয় চতুর্দিক আলোকিত। যুবকটি বলেছিল সে নাকি একজনকে দৌড়ে গিয়ে পাঁচিল টপকে পালাতে দেখেছে। কিন্তু এখানে একটা পয়েন্ট লক্ষ্য করুন। মৃত অভিনেতা তাঁরই পুরনো বান্ধবীর ফ্ল্যাটের নিচে লুকিয়েছিলেন, আড়াল থেকে অপেক্ষা করছিলেন। হাতে ছিল সেই নির্মম অস্ত্রটি। তিনি কোনো শত্রুর মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিলেন, যাকে খুন করার পরিকল্পনা না থাকলেও তার মারাত্মক ক্ষতি করার ইচ্ছে তার মনের মধ্যে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই শত্রু? মৃত ব্যক্তির বর্বর ও সুচিন্তিত পরিকল্পনার চেয়েও দ্রুতগামী ওই বুলেটটি কার বন্দুক থেকে বেরোলো? খুব সম্ভবত আমরা কোনোদিনই তা জানতে পারব না। যে হত্যা প্রথম শ্রেণীর পর্যায়ে উপনীত হওয়ার উপযুক্ত ছিল, যে হত্যা বুদ্ধিমান ও দক্ষতার দিক দিয়ে তুমুল আলোড়নের সৃষ্টি করতে পারত, সেই হত্যা বিস্মৃতির গর্ভে তলিয়ে যেতে বাধ্য হল। জনতা সেই হত্যার থেকে মূর্খ সামন্ত আর তার প্রেমিকাকে নিয়ে বছরব্যাপী আলোচনা করে চলল। স্বভাবতই এই ধরনের অবহেলার জন্য যুদ্ধ অনেকটা দায়ী। সেই আতঙ্কে ভরা দিনগুলোতে মানুষের মাথায় শুধু একটাই চিন্তা জাগ্রত ছিল, বাকি সব কিছু গুরুত্বহীন হয়ে পড়েছিল। সুতরাং ঢাকুরিয়া লেকে নিপুণভাবে বস্তায় জড়ানো মৃতা মহিলাটির বিকৃত দেহটির ওপর খুব অল্পই মনোযোগ দেওয়া হলো এবং বেশি খোঁজখবর না করে একটি লোককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। এই কেসে দু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্যেকেরই দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। আর তারপর শোনা গেল ভবানীপুরে এক আশ্চর্য হত্যা কাহিনী। একটি সম্ভ্রান্ত পরিবার একটা বড় বাড়িতে নতুন ভাড়া এলেন। তখনও তাদের সমস্ত মালপত্র খোলা হয়নি। এক রাত্রে বাড়ির কর্তাকে কে খুন করে কয়েকটা জিনিস নিয়ে সরে পড়ল। চুরি যাওয়া জিনিসের মধ্যে কি ছিল? এক জোড়া বুট জুতো, খুব জোর 15 টাকার বেশি দাম হওয়া উচিত নয়, আর একটা ঘড়ি, সেটার দামও 25 টাকার ওদিকে নয়। এক্ষেত্রেও হত্যাকারীকে গ্রেপ্তার করে বিনা তদন্ততেই ঝুলিয়ে দেওয়া হলো। আর বলতে বাধ্য হচ্ছি, তার গতিবিধির যথেষ্ট তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা ছিল। কিন্তু যুদ্ধের আগে অথবা যুদ্ধ চলাকালীন যাবতীয় কেসের মধ্যে সবচেয়ে চমকপ্রদ যে কেসটি লোকের দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল, সেটিই হল কাঞ্চনপুর রহস্য। ঘটে যাওয়া এই কাহিনী শোনানোর আগে
প্রথমেই কাহিনীর স্থান, কাল, পাত্রের নাম পরিবর্তনের অবাধ অনুমতি শ্রোতার কাছ থেকে চেয়ে নিচ্ছি, কারণ এই কাহিনী সম্পর্কিত ব্যক্তিরা বর্তমানে কে কোথায় আছেন তা জানি না, জীবিত কি মৃত তাহাও জানি না। সুতরাং আগে থেকেই সাবধানতা অবলম্বন করা যুক্তিযুক্ত মনে করে এইটুকু স্বাধীনতা চেয়ে নিলাম। সংবাদপত্রে যখন এই কাহিনীর ছোট্ট একটি শিরোনাম প্রকাশিত হল, তখন অতি ব্যস্ত জগতের সেদিকে নজরই পড়ল না। সংবাদপত্র মারফত বড়সড় শিল্পীদের নৃত্যকলা প্রদর্শন বা নিখিল ভারত উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন বা ওই জাতীয় কিছু বৈচিত্র্যময় সংবাদ পরিবেশিত হতো কিনা মনে নেই, হলেও জনগণ তখন সে সংবাদ রাখার চেয়ে ট্যাঙ্কার, V2 অথবা প্যারাশুট বাহিনীর খবরটাই জেনে রাখা বেশি উচিত বলে মনে করত। কাঞ্চনপুরের রহস্যের সূত্রপাত হয় এইভাবে। প্রথমেই ধরে নেওয়া যাক যে কলকাতা শহরের শেষ প্রান্তে অতি ছোট্ট একটি কলোনি আছে। মনে করা যাক সেই সুসজ্জিত কলোনির নাম কাঞ্চনপুর। ছোট হলেও প্রয়োজনীয় কিছুরই অভাব সেখানে রাখা হয়নি। থানা, বাজার, পোস্ট অফিস ইত্যাদি যাবতীয় সুবিধে সেখানে সহজেই পাওয়া যেত। শহরের শেষ প্রান্তে থাকা সত্ত্বেও যাতায়াতের কোনো অসুবিধে নেই। ট্রাম, বাস এবং ট্রেন তিনটি যানই যাতায়াতের পথকে সুগম করে তুলেছে। এই কাঞ্চনপুর চৌরাস্তা থেকে স্টেশনের বিপরীত দিকের পথটায় মিনিট তিনেক হেঁটে গেলেই লাল পেইন্টিং করা একটা দোতলা বাড়ি দেখতে পাওয়া যায়। সেখানে বাস করতেন জগদীশ সরকার এবং তার স্ত্রী। প্রাচীন দুর্গের দরজার মতো লোহার বড় বড় পেরেক মারা সদর দরজার ওপরে একটা চকচকে প্লেটে লেখা আছে ট্যাক্সিডার্মিস্ট, স্কেলিটন আর্টিকুলেটেড। মৃত জন্তু জানোয়ারের চামড়া অপরিবর্তিত রেখে ভেতরে শুকনো জিনিস ভরে কৃত্রিমভাবে সজীব দেখতে জানোয়ার তৈরির আর্টকে ট্যাক্সিডার্মি বলা হয়। এর বাংলা অর্থ আমার জানা নেই। জগদীশ সরকার শুধু যে এই শিল্পতেই দক্ষ ছিলেন তা নয়, তিনি বিভিন্ন হাড় জোড়া লাগিয়ে কঙ্কাল তৈরিতেও সমান পারদর্শী ছিলেন। তার বাড়ির পেছনে ছিল ছোট্ট একটা বাগান। এই বাগানের এক প্রান্তে জগদীশ সরকার তৈরি করেছিলেন ছোট্ট কারখানাটি। তার যন্ত্রপাতি ওখানেই থাকত। একান্তে প্রতিবেশীদের কৌতূহল বা সন্দেহের দৃষ্টির আড়ালে তিনি তার শিল্প নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতেন। যতদূর জানা গেছে, এই হাড় সংযোজনকারী ট্যাক্সিডার্মিস্ট ভদ্রলোকটি নিতান্ত নিরীহ এবং নম্র স্বভাবের মানুষ ছিলেন। প্রতিবেশীরা এই সাধারণ মানুষটিকে খুব পছন্দ করতেন। পাশের বাড়ির সরকারি চাকুরিজীবী অময়বাবু, মোড়ের স্টেশনারি দোকানের মালিক হরিহর বাবু এবং আরও দুজন ভদ্রলোক সুখেন্দু দাস আর রবিপ্রসাদ মুখার্জি, এরা সবাই জগদীশ সরকারের বৈঠকখানায় বহু বিকেল দাবা খেলে, চা পান করে এবং গল্প করে কাটিয়ে গেছেন। যুদ্ধের আগে শান্তির দিনে বহুবার এই কজন সরল প্রকৃতির ভদ্রলোকেরা ইডেন গার্ডেন বা গঙ্গার ঘাটে সূর্যাস্ত দেখে বেরিয়েছেন। তাদের কেউ খুব বেশি কথা বলতে ভালোবাসতেন না এবং একমাত্র বিকেল বেলা ছাড়া কখনোই একসঙ্গে বাজে সময় নষ্ট করতেন না। বৈঠকখানায় তারা চুপচাপ বসে দাবা খেলতেন। মাঝে সাঝে দু একটা কথা বলতেন, না হলে শান্ত দৃষ্টিতে দেওয়ালে টাঙানো সোনালি ফ্রেমের বাঁধানো রবীন্দ্রনাথের ছবিটা দেখতেন, অথবা বড় টেবিলটার ওপর রাখা দুটি লালাভোগ প্রায় জীবন্ত কুকুরের মাঝে রাখা অদ্ভুত দেখতে ঘড়ির দুলতে থাকা পেন্ডুলামটা অপলক চোখে লক্ষ্য করতেন। জগদীশবাবুই এই শান্ত পরিবেশের কেন্দ্রস্থলে ছিলেন। তার শান্ত স্বভাব এবং নম্রতা দিয়ে এই কজনের মনকে তিনি একেবারে জয় করে নিয়েছিলেন। অপরপক্ষে জগদীশবাবুর স্ত্রীর মুখের ভাষা ছিল যেমন খারাপ, তেমনি
তিনিও ছিলেন দুর্দম প্রকৃতির মহিলা। এই শান্তিচক্রের 5 জন সদস্যই তাকে যথাসম্ভব এড়িয়ে চলতেন। প্রতিবেশিনীরাও তার সম্বন্ধে আশঙ্কা করতেন। সাদাসিধে জগদীশবাবুর জীবন তিনি বিষিয়ে তুলেছিলেন। লোহার পেরেক মারা মজবুত দরজা ভেদ করেও জগদীশবাবুর স্ত্রীর তীক্ষ্ণ কণ্ঠস্বর প্রতিবেশীদের আতঙ্কিত করে তুলত। একবার শুরু হলে যতক্ষণ পর্যন্ত দম না ফুরিয়ে আসত, জগদীশবাবুর প্রতি তার চিৎকার আর সেই কটু কথার প্রয়োগ চলতেই থাকত। আর বেচারা জগদীশবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসতেন, কারণ চিৎকারের চেয়েও আরো ভয়ঙ্কর কিছুর আশঙ্কা তিনি করতেন। কুখ্যাত এই মহিলাটি ছিলেন শ্যামবর্ণা, মাঝারি আকৃতির, কোঁকড়ানো চুল, নিম ফুল খেলে মুখের ভাব যেরকম হয় তার মুখে সব সময় সেই ভাব ফুটে থাকত। তিনি হাঁটতেন দ্রুত গতিতে, কিন্তু বেশ একটু খুঁড়িয়ে। তার অন্তরে তেজ ছিল প্রচুর। প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন একটি মূর্তিমান আতঙ্ক, আর হতভাগ্য জগদীশবাবুর কাছে তিনি ছিলেন আতঙ্কের চেয়েও ভয়ঙ্কর। যুদ্ধ শুরু হওয়ার পর ইডেন গার্ডেন এবং গঙ্গার ধারে এই কজন শান্ত পরিবেশ প্রিয় ভদ্রলোকের বিকেলের ঘুরতে যাওয়াটা প্রায় বন্ধ হওয়ার জোগাড় হল, এবং তাদের নিবিড় স্বচ্ছন্দ ভাবেরও ব্যাঘাত ঘটল প্রচুর। তা সত্ত্বেও এই শান্তিচক্রের বিকেলের আড্ডা পুরোপুরিভাবে থেমে রইল না, এবং এক সন্ধ্যায় জগদীশবাবু ঘোষণা করলেন যে তার স্ত্রী এলাহাবাদে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে গেছেন, এবং খুব সম্ভবত বেশ কিছু সময়ের জন্য আর ফিরবেন না। অময়বাবু বললেন, ওখানে হাওয়া পরিবর্তনের জন্য খুব বেশি লোক না গেলেও আমার একবার কিন্তু যথেষ্ট উপকার হয়েছিল, বুঝলেন। অন্যজনেরা কিছু বললেন না, কিন্তু অন্তরের সঙ্গে জগদীশবাবুকে অভিনন্দন জানালেন। তাদের মধ্যে একজন পরে মন্তব্য করেছিলেন, জগদীশবাবুর স্ত্রীর পক্ষে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে বৈতরণীর ওপারে, এবং সকলেই তাতে একমত হয়েছিলেন। তখন তারা কেউই জানতেন না যে প্রস্তাব দেওয়া চিকিৎসার সব সুবিধেই সেই সময় জগদীশবাবুর গিন্নি উপভোগ করছিলেন। যতদূর মনে পড়ছে, জগদীশবাবুর গিন্নির এক বোন অন্নপূর্ণা মিত্রের আবির্ভাবের পর থেকেই জগদীশবাবু চিন্তিত হয়ে পড়লেন। এই মহিলাটি ছিলেন তাঁর বোনের মতোই প্রায় একই রকম, বদমেজাজি এবং সন্দেহবাতিগ্রস্তা। একটি অভিজাত পরিবারের নার্স হয়ে বেশ কয়েক বছর তিনি ব্রহ্মদেশে বাস করছিলেন। তারপর পরিবারটি কলকাতায় ফিরে এলে তিনিও সেই সাথে কলকাতায় চলে এলেন। প্রথমে এই মহিলাটি তার বোনকে খান দুতিন চিঠি লিখেছিলেন, কোনো উত্তর পাননি। এইখানেই তার কিরকম একটা খটকা লাগলো, কেননা জগদীশবাবুর গিন্নি চিঠি লেখায় বড় নিয়মিত ছিলেন, এবং প্রতি চিঠিতেই তার স্বামী সম্বন্ধে নোংরা কথায় পরিপূর্ণ থাকত। সুতরাং কলকাতায় ফিরে আসার পরের দিন সন্ধ্যাতেই অন্নপূর্ণা মিত্র সশরীরে এসে হাজির হলেন বোনের মুখে আসল সত্যটুকু জানতে। জগদীশবাবু যে চিঠিগুলো সরিয়ে ফেলেছেন এ বিষয়ে তার কোনো সন্দেহই ছিল না। প্রায়ই বিড়বিড় করে তাকে বলতে শোনা যেত, হতভাগা জানোয়ার, এর মজা আমি দেখাবো তোমায়, এই সমস্ত কথাবার্তা। আর তাই কাঞ্চনপুরে এসে হাজির হলেন অন্নপূর্ণা মিত্র। এসেই কারখানা থেকে টেনে বের করলেন জগদীশবাবুকে। মহিলাটিকে দেখা মাত্রই জগদীশবাবু বেজায় দমে গেলেন। চিঠিগুলো তিনি পড়েছিলেন, কিন্তু কলকাতায় ফিরে আসাটা এমনই অপ্রত্যাশিত যে আগে থেকে খবর না পাওয়ায় তিনি ঠিক প্রস্তুত হয়ে উঠতে পারেননি। যাই হোক, মিস মিত্র এ সম্বন্ধে একটি কথাও বললেন না। জগদীশবাবু ভেবেছিলেন
তার স্ত্রীর এই বোনটি আরও অন্তত 10-20 বছর সুদূর ব্রহ্মদেশে বাস করবেন এবং ততদিনে নাম পরিবর্তন করে বছর খানেকের মধ্যে তিনিও সরে পড়বেন। আর তাই হঠাৎ মিস মিত্রকে সামনে দেখে তিনি দারুণ দমে গেলেন। অন্নপূর্ণা মিত্র সোজা কাজের কথা নিয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, কমলা কোথায়? উপরতলায়? কলিং বেল বাজানোর পর কড়া নাড়ার পর তার তো নেমে আসা উচিত ছিল। না, মানে সে ওপরতলায় নেই, আসলে সে বাড়িতে নেই। জগদীশবাবু তাঁর গোপন রহস্য নিয়ে যে গোলকধাঁধা সৃষ্টি করেছেন সেটার কথা চিন্তা করে খানিক স্বস্তি বোধ করলেন। এই গোলকধাঁধার মধ্যে তিনি সম্পূর্ণ নিরাপদ। তাই নাকি? বাড়িতে নেই? তাহলে নিশ্চয়ই কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে। তা কখন ফিরবে বলে আপনার মনে হয়? সত্যি কথা বলতে কি অন্নপূর্ণা, সে আর ফিরবে বলে আমি আশা করি না। আমাকে সে ছেড়ে চলে গেছে 3 মাস আগে। এই কথা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আপনাকে ছেড়ে গেছে? বিশ্বাস করো অন্নপূর্ণা, আমি জানি না। একদিন সন্ধেবেলা আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, কিন্তু তা নিয়ে আমি বিশেষ কিছুই ভাবিনি। কিন্তু সে বলল যথেষ্ট হয়েছে বলে কয়েকটা জিনিস গোছগাছ করে ব্যাগে পুরে বেরিয়ে গেল। আমি পেছন পেছন অনেকটা ছুটে গেলাম, বারবার মিনতি করলাম, বললাম ফিরে আসতে, কিন্তু সে একবারও ফিরেও তাকালো না, সোজা স্টেশনের দিকে চলে গেল। আর সেই দিন থেকে তাকে আর কোনো দিন আমি দেখিনি, তার কোনো কথাও শুনিনি। আর যত চিঠি এসেছে সবই তো আমি পোস্ট অফিসে ফেরত পাঠিয়ে দিয়েছি। ভগ্নিপতির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন অন্নপূর্ণা মিত্র। দোষটা কার, কমলার না জগদীশবাবুর? এই নিয়ে কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করলেন। সব শেষে রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। আর জগদীশবাবু ফিরে গেলেন কারখানায়। কয়েকটা ময়ূর ঠাসা বাকি ছিল, সেইগুলো এই বেলা সেরে ফেলতে হবে। তিনি আবার সুস্থ বোধ করতে লাগলেন। কিছুক্ষণের জন্য তার বুকের স্পন্দন বেড়ে গিয়েছিল। আশঙ্কা করেছিলেন তার গোলকধাঁধার রহস্য এই বুঝি ফাঁস হয়ে যায়। কিন্তু তারপরে আবার তার মনের শান্তি ফিরে এলো। এরপর সবকিছু মোটামুটি মানিয়ে যেত যদি না চৌমাথার কাছে অন্নপূর্ণার সঙ্গে রেবা রায়ের মুখোমুখি সাক্ষাৎকার হতো। রেবা রায় সরকারি চাকুরিজীবী অময়বাবুর স্ত্রী। এর আগে জগদীশবাবুর বাড়িতে দুজনের আলাপ হয়েছিল, কাজেই দেখামাত্রই দুজন দুজনকে চিনতে পারলেন। কয়েকটা এদিক ওদিক কথার পর মিস মিত্রকে রেবা রায় জিজ্ঞেস করলেন যে কলকাতায় ফেরবার পর ইতিমধ্যে তার বোনের সঙ্গে তিনি দেখা করেছেন কিনা। অন্নপূর্ণা বলল, সে যে কোথায় সেটাই যখন জানি না তখন কি করে আমার সাথে তার দেখা হতে পারে? আপনি কি তাহলে জগদীশবাবুর সঙ্গে দেখা করেননি? এইমাত্র তো আমি তার সঙ্গেই দেখা করে আসছি। ও, তিনি কি আপনাকে তাহলে এলাহাবাদের কথাটা বলেননি? এলাহাবাদের কথাটা কি করে ভুলে যাওয়া সম্ভব? আর এইভাবেই বিষয় থেকে বিষয়ান্তরে গড়িয়ে গেল কথাবার্তার গতি এবং মিস মিত্র পরিষ্কার জানতে পারলেন যে জগদীশবাবু তাঁর বন্ধু বান্ধবদের কাছে বলেছেন তাঁর স্ত্রী অনেক দিনের জন্য এলাহাবাদে আত্মীয় স্বজনের কাছে বেড়াতে গেছেন। প্রথমত, দুই মিত্রবোনের কোনো আত্মীয়ই এলাহাবাদে থাকত না, তাদের আদি নিবাস ছিল ময়মনসিংহে। আর দ্বিতীয়ত, জগদীশবাবু তাকে বলেছেন কমলা রাগ করে বাড়ি ছেড়ে কোথায় বেরিয়ে গেছে তিনি তা জানেন না। প্রথমে মিস মিত্র ভাবলেন এক্ষুনি ফিরে গিয়ে ভগ্নিপতিকে জবাবদিহি করবেন। তারপর তিনি মত পরিবর্তন করলেন। দেরি হয়ে যাচ্ছিল, কাজেই তখন আর দেখা না করে তিনি কলকাতাতেই ফিরে গেলেন। সারা পথে কিভাবে জগদীশবাবুকে শায়েস্তা করবেন
সেই কথাই ভাবতে লাগলেন। পরের সপ্তাহে আবার তিনি আবির্ভূতা হলেন কাঞ্চনপুরে। আগাগোড়া মিথ্যে কথা বলার অপরাধে তিনি জগদীশবাবুকে অভিযুক্ত করলেন। তার সামনে তুলে ধরলেন দুটি ভিন্ন কাহিনী। আগের মতোই জগদীশবাবুর বুকটা আবার ঢিপ ঢিপ করতে লাগল। ভয়ানক আতঙ্কে হাত পা প্রায় অবশ হয়ে আসার উপক্রম হল। কিন্তু তার নিজের ওপর নিয়ন্ত্রণ নিতান্ত অল্প ছিল না। তিনি বললেন, সত্যিই অন্নপূর্ণা, বিশ্বাস করো, আমি তোমাকে কেন মিথ্যে কথা বলতে যাব? আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। ঠিক যা ঘটেছিল সেটাই তোমায় বলেছি। কিন্তু এখানকার লোকেদের জন্য ওই এলাহাবাদের কাল্পনিক গল্পটা আমায় বানাতে হয়েছিল। মানে এখানে সবাই ওটা নিয়ে আলোচনা করুক সেই ইচ্ছে আমার ছিল না। বিশেষ করে কমলার ফিরে আসার সম্ভাবনা যখন রয়েছে, আমার তো মনে হয় সে আর কিছুদিনের মধ্যেই ফিরে আসবে জানো। সন্দেহপূর্ণ দৃষ্টিতে মুহূর্তের জন্য মিস মিত্র জগদীশবাবুকে এক দৃষ্টে লক্ষ্য করলেন, আর তারপরেই তাড়াতাড়ি উঠে গেলেন দোতলায়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার নেমে এলেন। বললেন, আমি কমলার ড্রয়ার দেখে এলাম। তিনি এমনভাবে কথাটা শুরু করলেন যেন জগদীশবাবুকে যুদ্ধে আহ্বান করছেন। অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে না। চুনির লকেট বসানো নেকলেসটা নেই, কৃষ্ণার দেওয়া হীরের আংটিটাও দেখতে পেলাম না, কানপাশা, চুড়ি আর তাগাও দেখতে পেলাম না। বলি কোথায় গেল? কমলা চলে যাওয়ার পর আমি ওর সব কটা ড্রয়ারই বাইরের দিক থেকে খুলে দেখেছি। আমার বিশ্বাস কি জানো, সে বোধহয় যাওয়ার সময় সব গয়না নিয়েই গেছে। এটা স্বীকার করতেই হবে যে জগদীশবাবু প্রতিটি ছোটখাটো বিষয়ের ওপর তীক্ষ্ণ নজর রেখেছিলেন। এই গুণটি বোধহয় তাঁর শিল্প দক্ষতা থেকেই জন্মেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে যাওয়ার সময় স্ত্রী যাবতীয় অলংকার ফেলে চলে গেছে এ গল্প কেউই বিশ্বাস করবে না। কাজেই যাবতীয় অলংকার সম্পত্তি উধাও হয়ে গেছে। প্রকৃতপক্ষে এক্ষেত্রে যে কি করা উচিত তা মিস মিত্র আর ভেবে উঠতে পারলেন না। দুটি ভিন্ন রকমের কাহিনী বলার তাৎপর্য জগদীশবাবু এমন সুন্দরভাবে যুক্তির সঙ্গে সাজিয়েছিলেন যে সে যুক্তি মিস মিত্র না মেনে থাকতে পারলেন না। সুতরাং জগদীশবাবু যে পৃথিবীর সমস্ত নোংরা কৃমি কীট মনুষ্যের চেয়েও জঘন্য এই পরম সত্যটুকু তাকে জানিয়ে দিয়ে তিনি দড়াম করে দরজা বন্ধ করে চলে গেলেন। পুনরায় বেড়ে যাওয়া হৃৎস্পন্দন নিয়ে জগদীশবাবু কারখানায় ফিরে গেলেন। গোলকধাঁধা তখনও নিরাপদ। তার রহস্য তখনও কারো প্রকাশ্যে আসেনি। দ্বিতীয়বার আবার যখন মিস মিত্রের রক্তচক্ষুর সামনাসামনি তিনি হয়েছিলেন, প্রথমে তাঁর হৃৎস্পন্দন প্রচণ্ড বেড়ে গিয়েছিল, কিন্তু পরে তিনি বুঝতে পারলেন হে আতঙ্ক সম্পূর্ণ অর্থহীন। তার কোনো বিপদ আর নেই। মিস্টার সামন্ত দৌড়দৌড়ি করেছিলেন বলেই ধরা পড়েছিলেন। যদি চঞ্চল না হয়ে এক জায়গায় তিনি বসে থাকতেন তাহলে তার টিকিটিও কেউ ছুঁতে পারত না, আর কয়লার গাদার নিচে সমাধিও কোনোদিন আবিষ্কার হতো না। জগদীশবাবু অবশ্য মনে মনে চিন্তা করতে লাগলেন যে সন্দেহপ্রবণ যে কোনো ব্যক্তি তার ঘরে আসুন না কেন, সারা ঘর, প্রতিটি কোণ, চোরাকুঠুরি, এমনকি কয়লার গাদা খুঁজলেও কিছুই পাবেন না। বাগানের প্রতিটি ফুল গাছের মাটি খুঁড়ে প্রতিটি দেওয়াল ভেঙে তন্ন তন্ন করে দেখুক, তাও কেউ কিচ্ছু পাবে না। এই কথা ভাবতে ভাবতে তিনি একটা কালো দাঁড় কাক তার হাতে তুলে নিলেন। আজ সকালেই অর্ডারটা এসেছে। সমস্ত মনঃসংযোগ করে তিনি ওই কালো প্রাণীটি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন।
এদিকে বোনের অস্বাভাবিকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যের সংবাদ নিয়ে মিস মিত্র ফিরে এলেন কলকাতায় আর ক্রমশ চিন্তা করতে লাগলেন। আগাগোড়া বিষয়টা বারবার তোলপাড় করেও তিনি চিন্তার কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। তিনি জানতেন না যে এরকমভাবে নানা কারণে বহু পুরুষ ও মহিলা উধাও হয়ে যায় প্রতি বছর। কেউ তাদের হদিশ পায় না যতক্ষণ না পর্যন্ত কোনো দৈব কলকাঠি নাড়া হচ্ছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মিস মিত্রের কাছে ব্যাপারটা অদ্ভুত, আশ্চর্যের এবং রহস্যজনক বলে মনে হলো। ক্রমাগত এই বিষয় নিয়ে ভেবে ভেবে তিনি মাথা গুলিয়ে ফেললেন, কিন্তু সাদাসিধে জগদীশবাবুর গোলকধাঁধার প্রবেশ পথের হদিশ পেলেন না। অবশ্য জগদীশবাবুর প্রতি তার কোনো সন্দেহও তেমন ছিল না, কারণ তার কথাবার্তা ছিল খুবই সাধারণ এবং বোধগম্য। তিনি যে একজন কীটের থেকেও নিম্ন শ্রেণীর মানুষ এ কথা বলার পরেও মিস মিত্রের জগদীশবাবুর প্রতি রাগ করার কোনো কারণ ছিল না। মিস মিত্র তার বোনকে ভালোবাসতেন এবং কমলা সরকার কোথায় গেছেন ও তার কি হয়েছে এই খবর জানার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন এবং সব শেষে তিনি পুলিশের কাছে গিয়ে হাজির হলেন। নিরুদ্দেশ হয়ে যাওয়া মহিলাটির যতটা সম্ভব বর্ণনা মিস মিত্রের মনে আছে তিনি তা পুলিশকে জানালেন। কিন্তু এই কেসের ভারপ্রাপ্ত অফিসারটি একটি বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলেন। যেহেতু মিস মিত্র অনেক দিন মিসেস কমলা সরকারকে দেখেননি, তাই জগদীশ সরকারের পরামর্শ এখানে অনেকটা গুরুত্বপূর্ণ। সুতরাং আবার সেই ট্যাক্সিডার্মিস্ট ভদ্রলোককে তার শিল্পকর্ম থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হলো। মিস মিত্রের আনা সংবাদ এবং জগদীশবাবুর বর্ণনা অনুযায়ী কমলা সরকারের দৈহিক বর্ণনা তৈরি করা হলো। জগদীশবাবু পুলিশকে তার জটিলতাহীন সরল ছোট্ট গল্পটি শোনালেন। বিশ্রী কানাঘুষো এড়াবার জন্য তিনি প্রতিবেশীদের কাছ থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলেছেন তাও জানালেন। মিস মিত্রের বর্ণনা করা দৈহিক বৈশিষ্ট্যে জগদীশবাবু কিছু সূক্ষ্ম উল্লেখযোগ্য পরিবর্তন করলেন। তারপর কনস্টেবলকে দুটো ফটোগ্রাফ দিলেন। ফটো দুটোর মধ্যে যে যে জায়গার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না সেগুলোও দেখিয়ে দিলেন। তারপর শান্ত মুখে সেখান থেকে বিদায় নিলেন। পুলিশের লোক জোর কদমে তদন্ত চালাতে লাগল। মিসিং স্কোয়াড ফটোগ্রাফ দুটো নিয়ে সম্ভব অসম্ভব সব রকম স্ত্রীলোকের সঙ্গে মিলিয়ে দেখতে লাগল, কিন্তু হা হতস্যি। মিস মিত্র যে গোলকধাঁধায় ছিলেন সেই গোলকধাঁধাতেই রইলেন। তখন তিনি নিজেও অনেক প্রচেষ্টা আর পয়সা খরচ করে তদন্তের কাজকে আরও বড়সড় করে তুললেন। প্রায় প্রতিটি খবরের কাগজেই ফটোসহ নিরুদ্দেশের বিজ্ঞাপন ছাপা হলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। দিনের পর দিন অন্নপূর্ণা মিত্র উন্মত্ত হয়ে যেতে লাগলেন। সব শেষে পুলিশের সঙ্গে এবং আরও কয়েকজনের পরামর্শে বিজ্ঞাপন ছাপানোর ব্যবস্থা করলেন এবং কাঞ্চনপুর শহরের সমস্ত জায়গায় সেই বিজ্ঞাপন ছড়িয়ে দিলেন। কিছু বিজ্ঞাপন শহরের বাইরেও গেল। বাড়ির দেওয়ালে, গাছের গুঁড়িতে, পার্কের বেঞ্চে, সমস্ত জায়গায় শ্রীমতী কমলা সরকারের ছবি বহু পথচারীর দৃষ্টি আকর্ষণ করতে লাগল। এই ছবিটা জগদীশবাবুই পুলিশকে দিয়েছিলেন এবং এর সাথে মোটা মোটা হরফে দৈহিক বর্ণনার কথাও বলা রয়েছে। বেশ একটু খুঁড়িয়ে চলেন এই কথাও লেখা রয়েছে। শেষবারের মতো তাকে কাঞ্চনপুর স্টেশনের দিকে যেতে দেখা গেছে। এই বর্ণনা সরকারি গোয়েন্দাদের কাছে খুব একটা আশাজনক সূত্র বলে মনে হলো না। এই ব্যাপারে কোনো ইঙ্গিত সংবাদপত্রে প্রকাশিত হলো না।
বিজ্ঞাপন দেখেও তেমন কিছু ফলাফল পাওয়া গেল না। আর তারপর আমরা নিজেরা আবার যুদ্ধের খবর নিয়ে মগ্ন হয়ে গেলাম। একটা মুখরা স্ত্রীলোকের গতিবিধি আলোচনা করার মতো অবকাশ আমাদের আর রইল না। কাঞ্চনপুরের লোকজনরাও তার কথা ধীরে ধীরে ভুলে যেতে লাগল। তারপর এই রহস্যের উপসংহার এসে হাজির হলো, এবং সেটা নিছক দৈবিক ছাড়া আর কিছুই নয়। কাঞ্চনপুরের এক প্রান্তে অবস্থিত একটি দোতলা বাড়ির ওপরের তলায় একেবারে নির্জন একটি ঘরে অলস দুপুরে পায়চারি করছিলেন শ্রীকান্ত মিত্র, একজন মেডিকেল স্টুডেন্ট। হাতে বিশেষ কাজ ছিল না, আর পড়াতেও বিশেষ মন বসছিল না, তাই পায়চারি করছিলেন। উদাসভাবে অলস ভঙ্গিমায় যখন তিনি জানালা দিয়ে রাস্তার ওপর দোকানের সাইনবোর্ডগুলো লক্ষ্য করছিলেন, রাস্তার মোড়ে তখন দুটো ছোট্ট মেয়ে বিনুনি দলিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তারপর দেখলেন একজন মোটা মহিলা বহু কষ্টে রিকশা থেকে নেমে পাশের একটা দোকানে ঢুকে গেলেন। দোকানের শোকেসের মূল্যবান হাতির দাঁতের তৈরি নটরাজ মূর্তির শিল্পকৌশল দেখে তিনি ভাবলেন যে এই রকম একটা মূর্তি যদি তার পড়ার টেবিলের নতুন কিনে আনা মরার খুলিটার ওপর রেখে দেওয়া যায় কেমন দেখাবে। আর তারপর তার দৃষ্টি ঘুরতে ঘুরতে এসে স্থির হল পথের পাশে একটা গাছের মোটা গুঁড়ির ওপর। গুঁড়িটার ওপরে মাত্র দুটো শাখা ইংরেজি ওয়াই এর মতো ওপরে উঠে গেছে। এই দুই শাখার সংযোগস্থলে তিনি দেখলেন একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন। কমলা সরকার, বয়স বেশ একটু খুঁড়িয়ে চলে, বেশ একটু খুঁড়িয়ে চলে। শ্রীকান্ত মিত্রের শ্বাস প্রশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। জানালার গারদগুলো ভালোভাবে ধরে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। আর একবার বিস্ময়ের সাথে শব্দগুলো পড়লেন। তারপর তিনি সোজা হাজির হলেন পুলিশ স্টেশনে। ব্যাপারটা হলো এই যে কমলা সরকারকে শেষবারের মতো দেখতে পাওয়ার 3 সপ্তাহ পরে শ্রীকান্ত জগদীশ সরকারের কাছ থেকে একটি স্ত্রী নরকঙ্কাল কিনেছিলেন। উরুর কাছে একটি হাড়ের গঠনে বিকৃতি থাকার ফলে তিনি হাড়টি খুব সস্তা দামে পেয়েছিলেন। আর বিজ্ঞাপনটা পড়ে তার মনে হলো যে ওই স্ত্রী কঙ্কালের মহিলাটিও জীবিত অবস্থায় ঈষৎ খুঁড়িয়ে চলতেন। জগদীশ সরকারের বিরুদ্ধে মামলা চলল। তার হয়ে মামলা লড়লেন বিখ্যাত অ্যাডভোকেট সোমদেব চৌধুরী। আমি সেই সময় আদালতে যাতায়াত করতাম। এই ঘটনার সময় আমি আদালতেই ছিলাম। জগদীশবাবুর পক্ষ থেকে মামলার শুরুতেই তার বাকপটুতার যে নিদর্শন দেখিয়েছিলেন তা আমি কোনো দিন ভুলব না। ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন এবং সমস্ত আদালত কক্ষের চতুর্দিকে তার শান্ত দৃষ্টি একবার বুলিয়ে নিলেন। তার দৃষ্টি শেষ পর্যন্ত গিয়ে থামল জুরিদের ওপর। অনেকক্ষণ বাদে তার কথা শুরু হলো, মৃদু, স্পষ্ট এবং খুব সতর্কতা তার গলার স্বরে। প্রতিটি শব্দ উচ্চারণ করার আগে যেন মনে মনে গুছিয়ে নিয়ে তবেই বলছেন। ইয়োর অনার, একজন অত্যন্ত মহান পুরুষ এবং অত্যন্ত জ্ঞানবান পুরুষ এবং অত্যন্ত সৎ পুরুষ একবার বলেছিলেন যে সম্ভাবনাই হলো জীবনের পথপ্রদর্শক। এটা যে একটা রীতিমতো অর্থহীন বাক্য, এ সম্বন্ধে আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। বিশুদ্ধ গাণিতিক পরিধি একবার আমরা অতিক্রম করে এলে যা পাই
তার মধ্যে নিশ্চিত হওয়ার দৃষ্টান্ত খুব অল্পই থাকে। ধরা যাক, খরচ করার মতো যথেষ্ট সময় আমাদের রয়েছে। প্রথমে ঘটনাটিকে আমরা সব রকম দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি এবং তারপর একটি সম্ভাবনাময় বিষয় সম্বন্ধে মনস্থির করি। তাছাড়া ভাগ্যের হাতের পুতুল হওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের থাকে না। দায়িত্বপূর্ণ পদে কোনো ব্যক্তিকে বসানোর আগে আমরা তার সততা ও বুদ্ধির তীক্ষ্ণতার যাচাই করে কোনো রকম উচিত সম্ভাবনা থাকলে তবেই সেই সিদ্ধান্ত নিয়ে থাকি। আবার সম্ভাবনাই আমাদের পথ দেখায় মীমাংসার দিকে, মানসিক সংকল্পের দিকে নিয়ে যেতে পারে সম্ভাবনাই। একজনের সম্বন্ধে আরেকজন কখনোই নিশ্চিত ও অভ্রান্ত সিদ্ধান্তে আসতে পারে না। সম্ভাবনার ওপর নির্ভর করেই আমাদের বারবার এগিয়ে যেতে হয়, কিন্তু প্রত্যেক নিয়মেরই কিছু না কিছু ব্যতিক্রম আছে। যে নিয়ম আমরা এইমাত্র বর্ণনা করলাম, এরও ব্যতিক্রম রয়েছে। এই মুহূর্তে আপনারা সবাই এই ব্যতিক্রমেরই সম্মুখীন হচ্ছেন ভয়াবহ রূপে। আপনারা হয়তো মনে করতে পারেন, আমি বলছি না আপনারা মনে করেন, হয়তো মনে করতে পারেন যে কাঠগোড়ায় দাঁড়ানো এই জগদীশ সরকার তার স্ত্রী কমলা সরকারকে খুন করার কোনো রকম সম্ভাবনা থেকে আলাদা নয়। এরপর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আবার শুরু করলেন। যদি আপনারা তাই মনে করেন, তবে কাঠগোড়ায় অবস্থিত আসামিকে মুক্তি দেওয়া আপনাদের এখনও কর্তব্যের বাইরে নয়। একটিমাত্র রায়ই আপনারা প্রকাশ করতে পারেন এবং সেই রায় হল উনি নির্দোষ। তবে ইওর অনার, আপনার কাছে আমার অনুরোধ, মনে রাখবেন এটা সম্ভাবনার আদালত নয়। এখানে সম্ভাবনার কোনো স্থান নেই, সে তর্কের কোনো অবকাশ এখানে নেই। এই স্থান নিশ্চিত সত্য নিয়ে আদান প্রদান করে। এই স্থানের নাম আদালত। যতক্ষণ না আপনারা নিশ্চিত হচ্ছেন যে আমার মক্কেল দোষী এবং 2-2 যোগ করলে 4 হয়, এই নিশ্চিত সত্যটুকুর মতো নিশ্চিত যতক্ষণ না আপনারা হতে পারছেন, ততক্ষণ আপনারা ওনাকে মুক্ত রাখবেন। আমি আবার বলছি এবং ভবিষ্যতেও বলবো, এটা আদালত। এখানে নিশ্চিত সত্যের স্থান হয়। আমাদের সাধারণ জীবনযাত্রায় আমরা প্রায়ই দেখি সম্ভাবনাই আমাদের পথপ্রদর্শক। কখনো কখনো আমরা ভুল করি, সেক্ষেত্রে আমরা আমাদের সম্ভাবনা সংশোধন করি। খরচের ক্ষতি আমরা সামলে নিই লাভ দিয়ে। অসৎ কাজের লোক সরিয়ে সেখানে সৎ কাজের লোক আনি। কিন্তু এক্ষেত্রে যেখানে হাতের দাড়িপাল্লায় একদিকে রেখেছেন জীবন এবং অপরদিকে মৃত্যু, সেখানে ভুল সম্ভাবনার সংশোধন করার কোনো অবকাশ নেই, ইওর অনার। কারণ এই ভুল সংশোধন করা যাবে না। মৃত পুরুষকে আপনারা জীবনদান দিয়ে জীবিত করতে পারবেন না। এই ব্যক্তি সম্ভবত হত্যাকারী, তাই এই ব্যক্তি যে দোষী এই কথা কখনোই আপনাদের বলা চলে না। এই ধরনের রায় প্রকাশ করার আগে এই লোকটাই হত্যাকারী এমন নিশ্চয়তা আপনাদের থাকা উচিত, কিন্তু এই কথা আপনারা কখনোই বলতে পারবেন না। কেন পারবেন না সেটা আমি বলছি। তারপর সোমদেব চৌধুরী একটির পর একটি প্রমাণ দিয়ে বিশদ ব্যাখ্যা দিতে লাগলেন। বিশেষজ্ঞদের রিপোর্টে প্রকাশ পেয়েছে যে উরুর হাড়ে যে বিকৃতির গঠন দেখা যাচ্ছে, তার ফলে নরকঙ্কালটির পক্ষে বিজ্ঞাপন বর্ণিতভাবে অবিকল ওই রকম খুঁড়িয়ে চলা উচিত। আর এই বিশেষভাবে খোঁড়ানোটাই হল কমলা সরকারের একমাত্র বৈশিষ্ট্য। কিন্তু ডাক্তারদের কাছ থেকে জানা সম্ভব হয়েছে যে এ ধরনের বিকৃত গঠন অস্বাভাবিক হলেও অদ্বিতীয় নয়। শুধু বলা যায় এটা অসাধারণ, কিন্তু খুব একটা অসাধারণও নয়, ইওর অনার।
আদালতে উপস্থিত একজন ডাক্তার সোমদেববাবুর এই কথার সঙ্গে সম্মতি জানালেন এবং তিনি এও বললেন যে 30 বছর হসপিটাল ও প্রাইভেট প্র্যাকটিসকালে উরুর অস্থির বিকৃত গঠনের কেস তিনি মাত্র 5 বার শুনেছেন। সোমদেব চৌধুরী ছোট্ট একটা স্বস্তির শ্বাস ফেললেন। তিনি যেন অন্তর দিয়ে অনুভব করলেন যে এরপর বিচারকের রায় কি হতে চলেছে। জুরির কাছে এইসব খুঁটিনাটি তথ্য তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। যতক্ষণ না অপরাধ সম্পর্কিত অন্যান্য বস্তু দেহ অথবা দেহের শনাক্তকরণ কোনো অংশে প্রমাণরূপে উপস্থিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকেই যে মিথ্যে অপবাদ দেওয়া বা দোষী সাব্যস্ত করা একেবারেই উচিত নয়, সেটার ওপর বারবার জোর দিতে লাগলেন। তিনি বিষ্ণুপুরের সেই কাহিনীটাও বললেন। হত্যার অপরাধে 3টি লোকের ফাঁসি হয়ে যাওয়ার 2 বছর পর কিভাবে নিহত ব্যক্তি শীষ দিতে দিতে গ্রামে ঢুকেছিল। শেষে বললেন, মাই লার্নেড জুরি মেম্বার অ্যান্ড ইউর অনার, সব শেষে আমি যা জানি এবং আপনারাও যা জানেন তা হলো এই যে কোনো মুহূর্তে কমলা সরকার হয়তো ভ্রুকুটি করে এই আদালত কক্ষে প্রবেশ করতে পারেন। এই কথা শুনে কয়েকজন শ্রোতা রীতিমতো ঘাড় ফিরিয়ে পেছন দিকে বার কয়েক দেখেও নিলেন। সোমদেব বলে চললেন, আমি নির্ভীকভাবে শুধু একটা কথাই বলবো যে তিনি মৃত। এই ধরনের কোনো অনুমান করা আমাদের কোনো মতেই উচিত নয়। জগদীশবাবুর আত্মপক্ষ সমর্থন অবশ্য খুবই সংক্ষিপ্ত ছিল। যে কঙ্কালটি তিনি শ্রীকান্ত মিত্রের কাছে বিক্রি করেছিলেন, সেটি তিনি গত 3 বছর যাবৎ বিভিন্ন অস্থি সংযোজন করে ধীরে ধীরে তৈরি করেছিলেন। 2টি হাতের মধ্যে যে হুবহু মিল নেই, সেদিকেও তিনি সবার দৃষ্টি আকর্ষণ করলেন। আর বাস্তবিকভাবেই এই ছোট বৈষম্যটুকুও তার চোখ এড়ায়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে জুরিবর্গ প্রায় আধ ঘন্টা ধরে নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর ঘোষিত হল জগদীশ সরকার নির্দোষ। কিছুদিন বাদে শুনেছিলাম জগদীশবাবু দিল্লিতে চলে গেছেন। সেখানেই তার শিল্প নৈপুণ্য এবং নতুন বিয়ে করা নম্র স্বভাবের স্ত্রীকে নিয়ে বেশ সুখে আছেন। একজন পুরনো বন্ধুর সাথে তার দেখা হয়েছিল। কথায় কথায় শান্ত স্নিগ্ধ স্বরে জগদীশবাবু নাকি বলেছিলেন তার বিচক্ষণ আইনজীবী তাকে এ কথাও বলেছিলেন বেচারি কমলার মৃত্যু হয়েছে এমন ধারণা অনুমান করে নিলেও তার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তারপর অবশ্য মৃদু স্নিগ্ধভাবে হেসে তিনি অন্য বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। সব শেষে আমি একটাই কথা বলতে চাই, সোমদেব চৌধুরীর অপূর্ব বুদ্ধিমত্তা মনে যদি আপনি করেন, তাহলে এটা বলতেই পারেন জগদীশবাবু নির্দোষ। খুব সম্ভবত তার কাহিনী সম্পূর্ণ সত্য। কমলা সরকারও হয়তো বহাল তবিয়তেই জীবিত আছেন আজ কোথাও। বিষ্ণুপুরের ঘটনার মতো তিনিও হয়তো একদিন সাদা নিমফুল খাওয়ার মতো তিক্ত মুখ নিয়ে ফিরে আসতে পারেন। আমার এই কাহিনীতে যদি কিছুমাত্র সংশয়ের ছায়া কারোর ওপর আমি ফেলে থাকি, তখন তা হয়তো শূন্যে বিলীন হয়ে যাবে। যুক্তির পথে দেখলে কাঞ্চনপুর রহস্য নিঃসন্দেহে মীমাংসিত রহস্য। কিন্তু সত্যি কি তাই? এতক্ষণ আপনি শুনছিলেন অদৃশ বর্ধনের কাহিনী কাঞ্চনপুর রহস্য। অন্নপূর্ণার ভূমিকায় মৌ, রেবার চরিত্রে শিখা, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM। সুস্থ থাকুন,
বাড়িতে থাকুন।